ইমাজিন করো তুমি একটা লাইব্রেরিতে ঢুকলা অ্যান্ড ঢুকে আশেপাশে তাকিয়ে দেখলা যে অনেকগুলা বুকশেলফ। তো একেকটা বুকশেলফের গায়ে একেকটা জিনিস লেখা। ডিফারেন্ট সেকশন হিসেবে কল্পনা করতে পারো। যেমন লাইব্রেরি কোনো একটা পোর্শনে হচ্ছে সায়েন্স সেকশন, কোনোটা হচ্ছে হিস্ট্রি সেকশন। মানে সেখানে সব হিস্ট্রির বই থাকবে। সায়েন্স সেকশনে সায়েন্সের বই থাকবে, ম্যাথমেটিক্সের সেকশনে ম্যাথমেটিক্সের বই থাকবে। আবার কম্পিউটার সায়েন্সের সেকশন যেটা আছে সেটার মধ্যে কম্পিউটার সায়েন্সের সব বইগুলো থাকবে। তো এখানে আমরা দেখলাম যে ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট বইগুলো অবস্থান করে। তো এইটাই কিন্তু সেট থিওরির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। হ্যাঁ, তো ম্যাথ সেকশনে, এই লাইব্রেরির ম্যাথ সেকশনে সব ম্যাথ বইগুলো যে থাকবে, এই বইগুলো হচ্ছে সেটের এক একটা এলিমেন্ট। এবং সেই সেটটা কি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সটা হচ্ছে সেই সেট যার এক একটা এলিমেন্ট হচ্ছে আমাদের এই বইগুলা। ধরো ম্যাথমেটিক্স সেকশনে ডিসক্রিট ম্যাথের বই আছে, আমাদের ভেক্টরের বই আছে, ভেক্টর অ্যানালাইসিস। হ্যাঁ, ধরো ক্যালকুলাস, এগুলো বিভিন্ন বই আছে। এগুলো ডিফারেন্ট অবজেক্ট। এই অবজেক্টগুলো মিলেই একটা সেকশন গঠিত হয় বা একটা সেট গঠিত হয়। তো সেটের যদি আমি একটা ছোট্ট একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করি, তাহলে সেটকে আমরা লিখতে পারি, আ সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্ট। এই অবজেক্টগুলোকে আমি এলিমেন্ট হিসেবেও চিহ্নিত করতে পারি। হ্যাঁ, তো কিছু এলিমেন্ট থাকবে যেগুলো মিলে একটা সেট গঠিত হবে। যেমন ধরলাম এ একটা সেট, এখানে আমি কিছু এলিমেন্ট দেবো, যেমন ধরো 1 2 3, কিছু এলিমেন্ট দিলাম। এখন এখানে আনঅর্ডার কথাটা দেখো, আনঅর্ডার মানে হচ্ছে কোনো অর্ডার থাকবে না। মানে এইটা কিন্তু 1 3 2 এইটার সমানই, যে কোনোভাবে লিখতে পারি। ইভেন আমরা যেই প্রথম উদাহরণটা দিলাম বইয়ের ক্ষেত্রে, সেখানে এক একটা সেকশনে শুধুমাত্র বই কিন্তু থাকে। কিন্তু সেটের ক্ষেত্রে ধরো এখানে বইও থাকতে পারে, একটা আপেলও থাকতে পারে, একটা হাতিও থাকতে পারে। হ্যাঁ, আমি লিখতেই পারি যে এ সেট ইকুয়ালস টু 1, তারপরে ধরো ঘড়ি, বাড়ি, তাসিন। তাসিন একজনের নাম। তো যে কোনো কিছুই থাকতে পারে। এই যে কোনো কিছু মিলে যদি আমি একটা ক্যাটাগরাইজ করি, এই ক্যাটাগরাইজেশনটাই হচ্ছে আমাদের সেট। তো সেট ইটসেলফ হয়তো খুব একটা বেশি মেক সেন্স করবে না আমরা যখন পড়বো জিনিসগুলা। দেখে মনে হবে যে এগুলো আমরা কেন পড়তেছি বা এগুলো পড়ে লাভটা কি। তো এইটা হয়তো লাগবে না, মানে ইন জেনারেল এটা হয়তো ডিরেক্টলি লাগে না। কিন্তু নেক্সট যেই টপিকগুলা বা চ্যাপ্টারগুলো পড়বো আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের, সেইখানে সেটগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। আর তাছাড়া ডিসক্রিট ম্যাথমেটিক্স ছাড়াও ম্যাথমেটিক্সের অন্যান্য সেকশনেও, অন্যান্য সেক্টরেও সেট তত্ত্বটা খুব বেশি কাজে লাগে। তো এই কারণে আমাদের সেটটা পড়া আর কি। এখন ধরো সেটের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে যদি আমি একটা খুবই সাধারণ একটা বৈশিষ্ট্যের কথা বলি, এখানে ধরলাম আমি একটা সেট হচ্ছে 1 2 3, এইটা একটা ভিতরে একটা সেট, তার সাথে আরও একটা সেট আছে যেটা এলিমেন্টগুলো হচ্ছে 2 4 6, আর এই পুরোটা হচ্ছে একটা সেট। তো এইটা যেই কথা, আমার কিন্তু 1 2 3 4 6, এটা কিন্তু একই কথা। যদি একই এলিমেন্ট থাকে, এখানে একই এলিমেন্ট কোনটা, এই যে 2 আর এই 2, এই দুইটা তো সেম এলিমেন্ট। তো এটা আমার দুইবার লেখার কোনো দরকার নাই। তো সেই হিসেবে আমি এখানে সবগুলো এলিমেন্ট যেহেতু একবার আছে, বাকিগুলা এগুলো আমি লিখলাম, মানে এই এলিমেন্টগুলা এগুলো আমি লিখেছি। অ্যান্ড এটার সাথে আমি এই দুইটা একবার করে লিখে দিব, এবং পুরোটা ডিরেক্টলি এভাবে 1 2 3 4 6 এইভাবে লেখা যায়। এটা একটা সেটের বৈশিষ্ট্য। তো এটা ছাড়াও আমরা নেক্সটে আরও অনেক বৈশিষ্ট্যের কথা জানবো সেটের। তবে বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমাদের আগে বুঝতে হবে যে সেট আমরা কিভাবে প্রকাশ করে থাকি, কিভাবে নোটেশনগুলো হয়ে থাকে সেটের, এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে। তো সেট প্রকাশের বা সেট এক্সপ্রেস করার বা খাতায় লিখার কয়েকটা মেথড আছে। সেগুলোর মধ্যে আমরা 3টা মেথডের কথা জানবো। একটা হচ্ছে রোস্টার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার নোটেশন, আর একটা হচ্ছে ইন্টারভাল নোটেশন। তো প্রথমটা যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে আমাদের রোস্টার মেথড। তো এখানে আমরা কি করে থাকি, এখানে আমি প্রথমে যেটা দেখালাম সেটাই আসলে। আমি যদি ধরি একটা সেট এস ইকুয়ালস টু এ বি সি ডি,
এইভাবে যে প্রকাশ করলাম না, এটাই হচ্ছে রোস্টার মেথড। তো এইখানে প্রথমে বলেছিলাম যে আনঅর্ডার্ড লিস্ট থাকবে। তো এইখানে অর্ডারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, যদি এবিসি থাকে সেটাকে এসিবি আকারেও লেখা যায়। তো একটা প্রপার্টি হচ্ছে আনঅর্ডার্ড বা অর্ডার অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। আরেকটা প্রপার্টি যদি লিখি, আরেকটা বৈশিষ্ট্য, সেটাও বলেছি যে লিস্টিং মোর দ্যান ওয়ান্স ডাজেন্ট চেঞ্জ দ্য সেট। মানে একের বেশি সংখ্যক যদি থাকে একই এলিমেন্ট, সেটা সেটটাকে চেঞ্জ করতে পারে না। তো রোস্টার মেথডের এই দুইটা বৈশিষ্ট্যই আমাদের মাথায় রাখতে হবে, যে অর্ডার কোনো ইম্পর্টেন্ট ভ্যালু রোল প্লে করে না, আর একের বেশি সংখ্যক এলিমেন্ট থাকলে সেটাকে একটা হিসেবেও লেখা যায়। নেক্সট মেথডটা হচ্ছে সেট প্রকাশ করার সেট বিল্ডার নোটেশন। এটা হচ্ছে খুবই সংক্ষেপে আমরা এক লাইনের মধ্যে একটা সেটকে প্রকাশ করে ফেলি। যেমন ডিফারেন্ট এলিমেন্ট না লিখে আমি একই লাইনের মধ্যে সবগুলো এলিমেন্টকে প্রকাশ করে ফেলবো। যেমন ধরো একটা সেট হতে পারে এমন যে 10-এর থেকে কম কিন্তু সবগুলো পজিটিভ নাম্বার। 0 আমরা নিব না, 1 থেকে শুরু করলাম। সবগুলো পজিটিভ ইন্টিজার যদি আমি নেই 10-এর থেকে কম, এটাকে আমি কিভাবে এক লাইনে প্রকাশ করতে পারি? দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার এবং আরেকটা হচ্ছে 10-এর থেকে কম। এই দুইটা বৈশিষ্ট্যকে মার্জ করে আমি এক লাইনে লিখব, এবং সেটাকে এইভাবে লেখা যায় s ইকুয়ালস টু এক্স, একটা বার টানলাম, এই বারটা মানে হচ্ছে সাচ দ্যাট। এই সাচ দ্যাট এক্স মানে এক্স হচ্ছে একটা এলিমেন্ট, এক্স এখানে একটা এলিমেন্ট না, এখানে আরও অনেক এলিমেন্ট আসবে। এক্সগুলোকে এলিমেন্ট হিসেবে প্রকাশ করে ওই এলিমেন্টগুলোর যে বৈশিষ্ট্য, সেইটার দুইটা শর্ত আমি এখন লিখব। একটা হচ্ছে এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড লেস দেন 10। তার মানে এখানে এলিমেন্টগুলো কি কি? এগুলো হচ্ছে আমাদের এই সেটটার এলিমেন্ট। তো এটা এখানে হয়তো খুব বেশি সিগনিফিকেন্ট মনে হচ্ছে না, কিন্তু ধরো আমি যদি লেস দেন 100 দিতাম তাহলে কিন্তু অনেকগুলো এলিমেন্ট হয়ে যেত। তো সেই ক্ষেত্রে সেটটা প্রকাশ করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যেত। সো সেই ডিফিকাল্টি সরানোর জন্য আমাদের এইভাবে সেট বিল্ডার মেথডগুলো ইউজ করা হয়। সেট প্রকাশ করার আরেকটা উপায় হচ্ছে ইন্টারভাল নোটেশন। এখানে আমরা দুইটা সীমার মধ্যে একটা সেটকে সীমাবদ্ধ করে ফেলি। তো এটা যদি আমি প্রকাশ করি লিখে ম্যাথমেটিক্যালি, এটা এইভাবে লেখা যায়, থার্ড ব্রেকেট দিয়ে, এটা হচ্ছে ক্লোজ ব্রেকেট। ক্লোজ ব্রেকেট দেওয়ার মানে আমরা জানি যে এও ইনক্লুড হবে। যদি এখানে ফার্স্ট ব্রেকেট দিতাম তাহলে এ ইনক্লুডেড হতো না। যদি আমি এইভাবে লিখতাম এ কমা বি, তাহলে এখানে এই এটা ইনক্লুড হতো না, এর পরে এবং বি এর আগ পর্যন্ত যে এলিমেন্টগুলো থাকবে শুধুমাত্র সেইগুলা। কিন্তু এখানে এই থার্ড ব্রেকেট দেওয়ার কারণে আমাদের এই এটা সহ ইনক্লুড হবে। অ্যান্ড এটা যদি আমি ইন্টারভাল নোটেশনে লিখতে চাই, ধরো এরকম একটা শর্ত দিয়ে দিই যে, তো আমি ইন্টারভাল নোটেশনের একটা উদাহরণ এখন কীভাবে দেখতে পারি? আমি একটা সেটের জন্য লিখলাম, শুরু করলাম লেখাটা। তো এক্স সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল এ এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল বি। মানে এ থেকে বি এর ইন্টারভ্যালে যেসব এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা এইভাবে এক লাইনে প্রকাশ করতে পারি, এবং এটাই হচ্ছে ইন্টারভাল নোটেশন। তো সেটের প্রকাশগুলো আমরা দেখলাম কিভাবে সেট প্রকাশ করতে হয়। এখন যদি সাবসেটের ধারণাটা আমরা নিতে চাই, সাবসেট আসলে কি হবে? একটা সেটের মধ্যে অনেকগুলো এলিমেন্টই থাকতে পারে। তো অনেকগুলো এলিমেন্টের মধ্যে যদি, এটা যেহেতু একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে যদি আমি আরেকটা ক্যাটাগরাইজেশন করি তাহলে এটাই হবে সাবসেটের ধারণা। যেমন ধরো আমরা যে লাইব্রেরিতে গিয়েছিলাম সেইখানে আবার ফিরে যাই। লাইব্রেরিতে যে আমি দেখলাম যে ম্যাথ সেকশনটা, সেইখানে ফার্স্ট ইয়ারের যে বইগুলো সেগুলো হচ্ছে নিচের তাকে রাখা, সেকেন্ড ইয়ারেরগুলো উপরে তাকে রাখা, থার্ড ইয়ারগুলো উপরে তাকে রাখা এবং ফোর্থ ইয়ারগুলো তার উপরে। যদিও এভাবে খুবই কমই দেখা যায়, এত বেশি অর্গানাইজ পদ্ধতি বাংলাদেশে খুব কম দেখা যায়, তারপরেও চিন্তা করে নিলাম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথ যে সেকশনটা, এইটা তো একটা সেট। সায়েন্স, হিস্ট্রি এগুলোর পাশাপাশি, মানে এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট না, পুরো একটা সেট হচ্ছে লাইব্রেরি। এই সেটের মধ্যে সায়েন্সের সেকশন একটা এলিমেন্ট, হিস্ট্রি সেকশন একটা এলিমেন্ট, আর ম্যাথের সেকশন হচ্ছে আরেকটা এলিমেন্ট। তো এই ম্যাথ এলিমেন্টের মধ্যে আরেকটা সেট, আরও একটা সেট তৈরি হয়েছে যেখানে ডিফারেন্ট এলিমেন্ট আছে, ফার্স্ট ইয়ারের বই, সেকেন্ড ইয়ারের বই, থার্ড ইয়ারের বই, এরকম। তো এই এক সেটের মধ্যে আরেকটা সেট থাকাই হচ্ছে আমাদের বলতে পারি যে সাবসেট। তো এটা যদি আমি সিম্বলিকলি প্রকাশ করার চেষ্টা করি, এ সাবসেট অফ বি, তো এটাকে এভাবে করতে হয় যে এ ইজ দ্য সাবসেট অফ বি। তো এ যদি বি এর সাবসেট হয়, আমরা বলতে পারি যে বিটা হচ্ছে এ এর সুপারসেট। তো এই সাবসেটের ধারণা থেকেই প্রপার সেটের ধারণাটা আসে। প্রপার সেট কিভাবে হয়?
আমি যদি লিখি ইফ এ ইজ আ সাবসেট অফ বি, বাট শর্ত হচ্ছে, প্রপার সেট হওয়ার শর্ত হচ্ছে এ ইজ নট ইকুয়ালস টু বি। যেমন ধরো এ একটা সেট যেটা এলিমেন্টগুলো ধরলাম 1 2 3, এবং বি আরেকটা সেট যেটা এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 5। বি এর এলিমেন্ট কিন্তু বেশি। এখন এই এটার সব এলিমেন্টই কিন্তু বিতে আছে, কিন্তু বি এর সব এলিমেন্ট কিন্তু এতে নাই, যার কারণে এটাকে আমরা বি এর প্রপার সেট বলতে পারি। তো এ আর বি যদি সমান হয়ে যেত তাহলে আর প্রপার সেট বলা যেত না। তো সেই ক্ষেত্রে আমাদের সিম্বলটা কীরকম হতো? তো প্রপার সেটের ক্ষেত্রে আমি এইভাবে সিম্বলাইজ করব, এ ইজ আ প্রপার সেট অফ বি। এখানে তার মানে নিচের যেই বারের মতো যে সাইনটা আছে এটা আর থাকবে না, মানে আমি এই সাইনটা এখানে দেয়া যাবে না। প্রপার সেট হওয়ার জন্য এটা আমরা মুছে দিলাম। তো এইভাবে আর কি লিখতে হয়। যদি সাবসেট আমরা লিখি, সাবসেট লেখার ক্ষেত্রে সিম্বলটা হবে এরকম, মানে এ আর বি সমান হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু প্রপার সেটের ক্ষেত্রে কখনোই এ আর বি সমান হবে না আমাদের। তো এই সিম্বলের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। অনেকে গুলায় ফেলে যে নিচে একটা বার দিয়ে দেয়, তো এই বারটা কিন্তু দেওয়া যাবে না। বারটা হচ্ছে শুধুমাত্র সাবসেটের ক্ষেত্রেই দেওয়া হয়, প্রপার সেটের ক্ষেত্রে শুধুমাত্র এই কার্ভটা দিলেই হয়। তো প্রপার সেট প্রকাশ করার আরেকটা উপায় আছে। ধরো আমি যদি কোয়ান্টিফায়ার্স দিয়ে চিন্তা করি জিনিসগুলো, এখানে একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার নিলাম, x belongs to a, that implies that x belongs to b and b and x doesn't belongs to a। তো এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স দিয়ে আমি যদি প্রপার সেটকে চিন্তা করি, সেই ক্ষেত্রে এক্স এর সবগুলো ভ্যালুই কিন্তু এতে থাকবে, এবং এ এর সবগুলা এলিমেন্ট, এ এর সব এলিমেন্ট আমাদের বিতে এক্সিস্ট করবে। মানে এক্স বিভিন্ন এলিমেন্ট যেগুলো এতে আছে সেগুলো সবগুলোই হচ্ছে বিতে এক্সিস্ট করবে, কিন্তু আমাদের বি এর সব এলিমেন্ট কিন্তু এতে এক্সিস্ট করবে না। যার কারণে এখানে যেই এক্স বিলংস টু বি লেখা, হ্যাঁ, এইটার সাথে আমি একটা অ্যান্ড করেছি কার, এক্স বিলংস টু এ, মানে এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু এ দুইটার হচ্ছে কমন, মানে ইন্টারসেকশন। তো এতেও আছে বিতেও আছে। এই রিলেশনটা হচ্ছে আমাদের প্রপার সেটের ক্ষেত্রে জরুরি, কিন্তু বিতে যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো সবগুলোই এতে থাকবে না। আর এই কোয়ান্টিফায়ারের চিহ্নটা তো আশা করি সবাই জানি, যদি না জেনে থাকি এটা আমি একটু ছোট করে এখানে লিখছি। ধরো এই কোয়ান্টিফায়ারগুলো কিভাবে আসে, একটা সিম্বল এ, এইটাকে আমি প্রথমে হরাইজন্টালি রোটেট করব, মানে ডানে বামে। এটা যদি রোটেট করি তাহলে এরকমই হয়, এবং এটাকে আবার যদি আমি ভার্টিক্যালি রোটেট করি তাহলে এভাবে হয়। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এবং এই কথাটার এই কোয়ান্টিফায়ারের মানে কি, এটা হচ্ছে ট্রু ফর অল সিনারিওস, ট্রু ফর অল সিনারিও। আর আরেকটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। তো তো এটাকে আমি সিমিলারলি একটা সিম্বল ই লিখলাম, এটাকে যদি আমি ভার্টিক্যালি রোটেট করি তাহলে এরকম হয়। এরপর এটা যদি আমি হরাইজন্টালি এটাকে আমি প্রথমে হরাইজন্টালি রোটেট করলাম, এটাকে যদি আমি ভার্টিক্যালি রোটেট করতে চাই তাহলে এরকম সেমই হয়। এবং এটাই হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর এটা হচ্ছে ট্রু ফর সাম সিনারিও। তো এই প্রপার সেটের সাথে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এমটি সেট। এমটি মানে ফাঁকা সেট। ফাঁকা সেটের কোনো এলিমেন্ট থাকে না, আমরা জানি, ছোটবেলা থেকে দেখে আসছি। তো এখানে অনেকে একটা ভুল করে থাকে যে এইটা আর এইটাকে সমান ভেবে ফেলা। এই দুইটা কিন্তু আলাদা জিনিস, এই দুইটা কিন্তু কখনোই সমান হবে না। এদের মধ্যে এই জিনিসটাকে বলা হয় এমটি সেট, আর এটা হচ্ছে সিঙ্গেলটন সেট। মানে এটা তো ফাঁকা সেট, অ্যান্ড এইটাকে যদি আমি একটা সেটের অন্তর্ভুক্ত করি সেটা হচ্ছে আমার সিঙ্গেলটন সেট। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা দেখব, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং খুবই দরকারি, সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটটা কি, একটা সেটের মধ্যে যেই কয়টা এলিমেন্ট থাকবে, আমি যদি একটা সেট ধরি এরকম, এটা যদি একটা সেট হয়, এইখানে এই তিনটা এলিমেন্টের সবগুলা ডিফারেন্ট কম্বিনেশনের জন্য যেই এলিমেন্টগুলো হবে সেগুলো মিলেই হবে আমাদের পাওয়ার সেট। সেটা যদি আমি লিখি এখানে, পাওয়ার সেটকে আমরা কীভাবে ডিনোট করি, পি এর মতো,
পি এর মতো, কিন্তু পি না। এখানে পাওয়ার সেটটা হচ্ছে এরকম, একটু অন্যরকমভাবে লেখা, ডিনোট করার উপায় এটা পাওয়ার সেটকে। তো এটা যদি আমি লিখি, এটা কি লিখবো, এক একটা কম্বিনেশনের জন্য মানে প্রথমে 1 2 নিলাম, তারপরে হয়তো 1 3 নিলাম, তারপরে হয়তো 2 3 নিলাম, এরকম করে লিখতে হবে। তো পাওয়ার সেটটাকে যদি আমরা লিখতে চাই তাহলে ডিফারেন্ট কম্বিনেশন চিন্তা করি। তবে এই কম্বিনেশনগুলো চিন্তা করার আগে পুরো সেটটাকে আগে একবার লিখে নিব। মানে এই পাওয়ার সেটের কিন্তু 1 2 3 পুরো সেটটাই কিন্তু পাওয়ার সেটের একটা এলিমেন্ট হবে। এরপরে ডিফারেন্ট আমাদের কম্বিনেশন লিখলাম এখানে 1 3 2 3, একটু আজবভাবে লিখলাম 1 2 1 2 1 3 এবং 2 3 এটা লিখলাম। এরপরে এই সিঙ্গেল এলিমেন্টগুলো নিব আমরা 1 2 3, এগুলোর পাশাপাশি আমাদের একটা ফাঁকা সেটও নিতে হবে। তো এটাই হয়ে গেল আমাদের পাওয়ার সেট। পাওয়ার সেট এলিমেন্ট কয়টা হলো এখানে? মোট 8টা এলিমেন্ট হয়েছে এখানে। তো একটা সেটের এলিমেন্ট যদি n সংখ্যক হয়, সেইখান থেকে আমরা পাওয়ার সেটের এলিমেন্ট বা সাইজ আমরা বলতে পারি যে 2 টু দ্য পাওয়ার nt। এখানে 3টা এলিমেন্ট ছিল, যার কারণে আমাদের সাইজটা 2 টু দ্য পাওয়ার 3 বা 8টা এলিমেন্ট আসছে। আরেকটা মজার জিনিস, যদি ধরো একটা সেট হচ্ছে এরকম ফাঁকা সেট, এটা ফাঁকা সেট হচ্ছে এই সেটটার একটা এলিমেন্ট, মানে এটা সিঙ্গেলটন সেট একটু আগে আমরা দেখলাম। তো এইটার পাওয়ার সেট কি হবে? তো এই এইটার পাওয়ার সেটটা কি হবে, এটা একটু চিন্তা করে দেখো তো। আমি যদি লিখি পাওয়ার সেট অফ এস ইকুয়ালস টু, ধারণাটা কি ছিল পাওয়ার সেটের? সবগুলো এলিমেন্টের কম্বিনেশন এবং ওই সেটটা, তার পাশাপাশি ফাঁকা সেটটাও লিখব। তো এই ক্ষেত্রে কোনো কম্বিনেশন হবে না, একটা এলিমেন্টই আছে। তো সেক্ষেত্রে ওই সেটটাই আমি যদি আবার লিখি, যেমন এইখানে এতটুকু অংশকে আমি লিখেছিলাম এই আকারে। তো এখন এই পুরোটাকে আমি লিখলাম এখানে ফাঁকা সেট, এবং তার পাশাপাশি আলাদা একটা ফাঁকা সেটও দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ দিস ওয়ান। তো আমি ক্লাস করছিলাম অ্যান্ড আমার এক বন্ধু আমাদের প্রফেসরকে প্রশ্ন করলো যে যদি এরকম থাকে যে a ইকুয়ালস টু, মানে এই আকারে যদি থাকে সেটটা, তাহলে আমাদের পাওয়ার সেটটা কি হবে? তো এরপরে আমিও কিছুক্ষণ চিন্তা করলাম। জিনিসটা খুবই চিন্তার বিষয়, আমি তো অনেক জটিলভাবে চিন্তা করে ফেলছি জিনিসগুলা। তো এরপরে দেখলাম এত জটিলভাবে চিন্তা করার কিছু নেই, এখানে খুবই সামান্য, খুবই সিম্পল জিনিস অ্যাপ্লাই হয়েছে। যেমন আমি যে একটু আগে কথাটা বললাম, ওইটা এখানে অ্যাপ্লাই করা যাবে। যেমন ওই সেটটা এবং তার পাশাপাশি একটা ফাঁকা সেট। এখানে এই পুরো সেটটা কি, এখানে একটা এলিমেন্টই আছে অ্যান্ড এই এলিমেন্টটা হচ্ছে এই পুরোটা। তো এইটাকে যদি আমি প্রপার সেট আকারে লিখতে চাই, পি অফ এ ইকুয়ালস টু, প্রথমে কি লিখবো? প্রথমে দিলাম যে আমি ফাঁকা সেটটা লিখে দিলাম, এটা ফাঁকা সেটটা একটা থাকবেই। এরপরে এই এলিমেন্টটাই, এখানে কিন্তু এলিমেন্ট দুইটা নাই, দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকার পরেও এখানে কিন্তু এলিমেন্ট দুইটা না, এলিমেন্ট কিন্তু একটাই, যেটা হচ্ছে এই পুরোটা। তো এই পুরোটাই আমি প্রপার সেটে লিখে দিব এরকম। তো এটাই হয়ে গেছে আমাদের এ এর প্রপার পাওয়ার সেট। আচ্ছা, সেট সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটা হয়ে গেছে। আমরা এখন সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো। আর সেট অপারেশন বললে প্রথমেই আমাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এই দুটো জিনিস সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আমি দুইটা সেট চিন্তা করলাম, একটা হচ্ছে 1 3 5, একটা হচ্ছে 1 2 3। তো এগুলো যদি আমি ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 1 2 3 4 5, এটা কীভাবে লিখলাম? প্রথমে একটা ইউনিয়ন সাইন, এটা হচ্ছে ইউনিয়ন সাইন, আর ইন্টারসেকশন সাইনটা আমরা একটু পরে দেখব। তো এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি এই দুইটারই সবগুলো এলিমেন্ট নিয়ে গঠিত একটা সেট। আমরা শুরুতেই বলেছিলাম যে যদি রিপিটেড এলিমেন্ট থাকে, যদি একই এলিমেন্ট যদি অনেকবার থাকে, তো সেটা অনেকবার লেখার কোনো প্রয়োজন নেই, সেটা আমরা একবারই লিখতে পারি। সো এখানে দেখা যাচ্ছে যে 1 এতেও আছে, তো এখানে দেখা যাচ্ছে যে 1 এতেও আছে, 1 আবার বিতেও আছে। তো আমি কি দুইবার লিখবো নাকি সবগুলো এলিমেন্ট নিয়ে লেখার সময়? দুইবার আসলে লেখার কোনো দরকার নেই, এখানে আমি একবারই লিখতে পারি 1টাকে। তো একইভাবে এখানে 3ও কিন্তু দুইবারই আছে, তো সেটা আমি একবারই লিখলাম এখানে 3, আর বিতে 2 আছে এবং এতে 5 আছে। এই সবগুলো এলিমেন্ট নিয়ে আমাদের যে সেটটা গঠিত হলো সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। এরপরে যদি আমি ইন্টারসেকশনাল সেটটা বের করতে চাই, মানে ইন্টারসেকশন অফ
এ অ্যান্ড বি এইভাবে, তো লিখতে হবে এ এবং বি এই দুটার মধ্যে কোন এলিমেন্টগুলো কমন আকারে আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কমন এলিমেন্টগুলো হচ্ছে 1 এবং 3। তো তার মানে এখানে এ ইন্টারসেক্ট বি হবে 1,3। তো এটাকে যদি আমি ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তো এই ভেন চিত্রে আমি দুইটা সেকশন করলাম, একটার মধ্যে আমি এ ইউনিয়ন বি লিখবো, একটার মধ্যে এ ইন্টারসেক্ট বি প্রকাশ করব। তো এই ক্ষেত্রে একটা সেট হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখানে ইউনিয়ন যদি করি মানে সবগুলো এলিমেন্ট পুরো এরিয়া জুড়েই আমাদের ইউনিয়নটা হবে। তো এই ক্ষেত্রে আমরা এই মার্ক করা অংশটাকে বলতে পারি এ ইউনিয়ন বি। পাশাপাশি আমি যদি এ ইন্টারসেক্ট বি করতে চাই, শুধুমাত্র এ এবং বি এর মধ্যে যে কমন অংশটুকু থাকবে এতটুকুই হচ্ছে এ ইন্টারসেক্ট বি। এখন এমন হতে পারে যে এ আর বি একটা অপরটাকে ইন্টারসেক্ট করছে না, তো এই ক্ষেত্রে এ আর বিটাকে আমরা বলতে পারি ডিসজয়েন্ট। মানে এ আর বি আমি লিখতে পারি এখানে এ এন্ড বি আর ডিসজয়েন্ট। তো এই ডিসজয়েন্ট কথাটার মানে কি, মানে এ ইন্টারসেক্ট বি ইকুয়ালস টু নাল, এটা নাল বা এমটি সেট। তো এর পাশাপাশি আমরা ডিফারেন্স এর ধারণাটাও নিব যে এ মাইনাস বি কে আমি কিভাবে প্রকাশ করতে পারি, মানে ডিফারেন্সটা তাদের। এ মাইনাস বি মানে হচ্ছে এ এর সব এলিমেন্টই থাকবে, শুধুমাত্র বিতে যে এলিমেন্টগুলো হবে সেগুলা এ থেকে আমাদের মাইনাস হয়ে যাবে। মানে এই বি এলিমেন্টটা এটা পুরোটাই মাইনাস হয়ে যাবে। এটা যদি মাইনাস হয় আমার শুধুমাত্র বেঁচে থাকবে এই এলিমেন্টগুলো। মানে আমি যদি এরকমভাবে মার্ক করি এটাকে, তো এটাই হচ্ছে তাদের ডিফারেন্স। এ মাইনাস বি সেটটা হচ্ছে এটাই। তো এইটাকে আমরা কমপ্লিমেন্ট অফ বি উইথ রেসপেক্ট টু এও বলতে পারি। তো আমরা যখন বলেই ফেললাম যে কমপ্লিমেন্ট অফ বি উইথ রেসপেক্ট টু এ, এখন আমাদের এই কমপ্লিমেন্টের ধারণাটাও লাগবে। আমি যদি একটা সেট বলি এ, এটার কমপ্লিমেন্ট হচ্ছে এ বার, মানে এ ব্যতীত দুনিয়ার সব এলিমেন্ট নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের এর কমপ্লিমেন্ট। মানে এ বার ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট মাইনাস এ। ইউনিভার্সাল সেট হচ্ছে মানে সমস্ত কিছু, দুনিয়ার সব কিছু মানে এ বাদে এবং এ সহ যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে ইউনিভার্সাল সেটটা। এরকম একটা স্কোয়ারের মাধ্যমে আমরা ইউনিভার্সাল সেটটাকে নির্দেশ করে থাকি, এবং এটার মধ্যে যদি এ একটা সেট হয় তার মানে এ এর কমপ্লিমেন্ট তাহলে কি হবে, এই এরিয়াগুলো যে আছে এ ব্যতীত এই এরিয়াগুলো হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অফ এ। তো এবার আমরা একটা অপশনাল জিনিস সম্পর্কে জানবো, এটা খুব বেশি কাজে লাগে না, তারপরেও জেনে রাখা ভালো। তো এতক্ষণ আমরা যেই কথাগুলো আলোচনা করলাম সেইখানে আমাদের কি কি পোর্শন আমরা কনসিডার করেছি, যেমন এই পোর্শনটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে ইন্টারসেকশন। আবার ইন্টারসেকশন ছাড়াও আমরা ইউনিয়ন একটা নিয়েছিলাম, এরকম মানে এ আর বি এর সব এলিমেন্ট নিয়ে সব এরিয়া জুড়ে আমাদের কনসিডার করা হয়েছে। এরপরে ডিফারেন্স আমরা দেখেছি, শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে ডিফারেন্স। তো এখনও কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস, আরেকটা এরিয়া বাকি থাকে, আরেকটা ক্যাটাগরাইজেশন বাকি থাকে এখানে। সেটা কি, সেটা হচ্ছে এই এটা এবং শুধুমাত্র বি এর এলিমেন্ট, শুধুমাত্র এর এলিমেন্ট, শুধুমাত্র বি এর এলিমেন্ট, এবং মাঝখানে এটা থাকবে ফাঁকা। তো এইটাকেও রিপ্রেজেন্ট করার সুন্দর একটা টেকনিক আছে বা সিম্বল আছে, সেটা হচ্ছে এ এক্সর বি। এটা কিন্তু আমরা ইন্টারের আইসিটিতে দেখেছি এক্সর জিনিসটা। তো এটাকে কিভাবে আসলে চিন্তা করা হয়, যে যে এর এলিমেন্ট যেগুলা বিতে নাই সেগুলা এবং বি এর এলিমেন্ট যেগুলা এতে নাই শুধুমাত্র সেগুলা। তার মানে প্রথমে আমি একবার এ থেকে বি কে মাইনাস করব তাহলে এটা পাবো, এরপরে বি থেকে এতে মাইনাস করবো তাহলে এটা পাবো। তো আমি যদি লিখি এখানে এ মাইনাস বি এবং বি মাইনাস এ, এই দুইটার মধ্যে আমি কি করেছি, এই দুইটা আমি অ্যাড করে দিয়েছি, কিন্তু এই দুইটা মিলেই কিন্তু আমাদের সেটটা হয়েছে। এখানে এই জিনিসটাকে আমরা বলে থাকি সিমেট্রিক ডিফারেন্স। তো এই দুইটা যেহেতু যোগ হয়েছে, যোগ মানে কি ইউনিয়ন, তো এখানে আমি একটা ইউনিয়ন সাইন দিয়ে দিব। আচ্ছা, আমরা সেটের অপারেশন সম্পর্কে জানলাম, এবারে আমরা কিছু সেট আইডেন্টিটি দেখব। আইডেন্টিটি মানে কি, সোজা যদি আমি রিলেশনগুলোতে চলে যাই সেই ক্ষেত্রে প্রথমে আমি আইডেন্টিটি ল। তো এই ল কি বলছে, একটা সেট যদি এ হয় এটার সাথে যদি আমি একটা ফাঁকা সেটকে ইউনিয়ন করে দিই তাহলে সেই এ সেটটাকেই পাবো। আবার একটা সেট যদি এ হয় সেটার সাথে যদি আমি ইউনিভার্সাল সেটকে ইউনিয়ন করে দিই, যেমন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা কিন্তু ইউনিয়ন সাইন না। ইউনিভার্সাল সেটকে যদি আমি ইন্টারসেক্ট করে দিই তাহলে
ওই সেটটাই মানে এ সেটটাই আমরা পাবো। এটা তো বোঝাই যায় যে এ সেটের সাথে প্রথমটা যেটা এ সেটের সাথে একটা ফাঁকা সেট যদি ইউনিয়ন করে দিই তাহলে এটাই আসবে। আর এ এবং ইউনিয়ন সেট দুইটার মধ্যে কমন হচ্ছে এ সেটটা, যেহেতু এ সেট অলরেডি ইউনিয়ন সেটের অংশ, তো সেই হিসেবে আমরা এই পাবো। মানে এই দুইটা রিলেশন থেকে আমরা যেহেতু এই আইডেন্টিক্যাল ভ্যালুটা পাই, মানে এটাই পাই, তো সেক্ষেত্রে এটাকে আইডেন্টিটি ল বলা হয়। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডমিনেশন ল। তো এই ল কি বলে, একটা সেট এর সাথে যদি আমি ইউনিভার্সাল সেটকে ইউনিয়ন করে দিই তাহলে কি আসবে। এ সেট তো অলরেডি ইউনিয়ন সেটের মধ্যে আছে এবং ইউনিয়ন সেটের সব এলিমেন্টটা কিন্তু আমাদের রিলেশন থেকে পাওয়া যাবে, সেই হিসেবে এই পুরোটার মানকে আমরা ইউনিয়ন সেটই লিখতে পারি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে এ সেট যদি ফাঁকা সেটের সাথে ইন্টারসেক্ট করা হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে ফাঁকা সেট, কারণ এ সেটের এলিমেন্টগুলো কিন্তু ফাঁকা সেটের মধ্যে ইনক্লুডেড নাই, কিন্তু ফাঁকা সেট ইটসেলফ এ সেটের মধ্যে ইনক্লুডেড। তো সেই হিসেবে এ ইন্টারসেক্ট ফাঁকা সেট ইকুয়ালস টু ফাঁকা সেট বা এমটি সেট। আইডেম্পোটেন্ট ল, এখানে আমরা কি করে থাকি, এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ এবং এ ইন্টারসেক্ট অফ এ ইকুয়ালস টু এ। কমিউটেটিভ ল বলে একটা ল আছে, এখানে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ এবং এ ইন্টারসেক্ট বি ইকুয়ালস টু বি ইন্টারসেক্ট অফ এ। তো এই লগুলো খুবই সাধারণভাবে চিন্তা করা যায়, এত জটিলতার কিছু নেই। নেক্সট লগুলো যদি আমরা দেখি, অ্যাসোসিয়েটিভ ল সম্পর্কে জানবো এবং এখন যেই দুইটা ল বলবো সেই দুইটার নামটা মনে রাখা একটু জরুরি। নামটা অনেক সময় ভুলে যাওয়া স্বাভাবিক, তবে লটা আমরা দেখি, এ ইউনিয়ন বি বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন অফ সি এবং আরেকটা হচ্ছে এ ইন্টারসেক্ট অফ বি। এগুলো দেখে খুবই অবভিয়াস মনে হতে পারে যে এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ তো হবেই, তবে সেটের ক্ষেত্রে নেক্সটে আমরা যে কাজগুলো করব বা ম্যাথমেটিক্স ইন জেনারেল নেক্সটে যে কাজগুলো করবো সেগুলোর ক্ষেত্রে এই ধারণাগুলো খুবই জরুরি। সেইখানে অত সহজে জিনিসপাতিগুলো চিন্তা করা যায় না দেখেই আমরা এই সেটের এই লগুলো ব্যবহার করে ওই জায়গায় আমরা ওই কাজটা করে থাকি। তো অ্যাসোসিয়েটিভ ল, এটা নামটা ভুলে যাওয়ার কারণ হয় যে ডিস্ট্রিবিউটিভ লটাও সেমই তিনটা এলিমেন্ট নিয়ে কাজ হয়। যেমন আমি যদি ডিস্ট্রিবিউটিভ লটা লিখি, ডিস্ট্রিবিউটিভ laws are a union of b intersect c equals to a union b intersect of a union c এবং এর পাশাপাশি a intersect of b union c equals to a intersect of b। তো এখানে মনে রাখা টেকনিকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, মানে একটার সাথে আমরা একটা অ্যাসোসিয়েট করে দিব। এখানে এইটার এই জিনিসটার সাথে আমি যদি বি কে অ্যাসোসিয়েট করি তাহলে এই জিনিসটা হয় এবং সিটাকে আলাদা করে দিলাম এখানে। তো একইভাবে এইখানেও এর সাথে আমি যদি বিটাকে অ্যাসোসিয়েট করে দিই তাহলে এটা আসে এবং সিটাকে আলাদা করে দিলাম। আর ডিস্ট্রিবিউটিভ ল এখানে চিন্তা করা যায় যে এটাকে আমি একবার বি এর সাথে বি এর সাথে কম্বাইন করবো, আর একবার এটাকে সি এর সাথে কম্বাইন করবো। তো সেই হিসেবে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এটা আসে এবং এটা আসে, মাঝে তো ইন্টারসেক্ট সাইন আছেই, এই মাঝখানে ইন্টারসেক্টের কারণে এটা চলে আসে। আর নেক্সটেরটাও এইভাবে চিন্তা করা যায়, যেমন এই ইন্টারসেক্ট সাইনটার কারণে এইখানে এ আর বি এর মধ্যে ইন্টারসেক্ট হবে এবং এই এ আর সি এর মধ্যেও ইন্টারসেক্ট হবে এবং মাঝখানে ইউনিয়ন সাইনটা আমরা এখানে লিখে দেব। আচ্ছা, নেক্সটে খুবই ইউজফুল একটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ডি মর্গানস ল। তো এ আর বি যদি দুইটা সেট হয় এবং সেটাকে আমি ইউনিয়ন করে যদি কমপ্লিমেন্ট করে দিই, তো সেইটা এরকমভাবে ডি মর্গান উপস্থাপন করেছেন। এবং একইভাবে এ ইন্টারসেক্ট বি, এটা পুরোটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি এটাকে এইভাবে উপস্থাপন করা হয়। মানে আমি যদি এই বার সাইনটাকে রিমুভ করতে চাই, আমার মাঝে ইন্টারসেক্টটাকে ইউনিয়ন করে দিতে হবে। আর যদি এবার সাইনটাকে রিমুভ করে দিই, মাঝে যদি ইউনিয়ন সেট থাকে সেটাকে ইন্টারসেক্ট করে দিতে হবে এবং তার পাশাপাশি এ আর বি এর উপরে একটা করে বার সাইন দিয়ে দিতে হবে। তো এই ডি মর্গানস লটা খুবই ইউজ করা হয় নেক্সটে আমরা যখন বিভিন্ন প্রুফ বা ম্যাথ করব সেইখানে দেখা যাবে এই জিনিসগুলা। আচ্ছা, অ্যাবজর্পশন ল বলেও আরেকটা জিনিস আছে, এইখানে তাদের মধ্যে রিলেশন দুটা হচ্ছে এইটা। তো প্রথমটা যদি আমি দেখি, এখানে এই জিনিসটার মধ্যে এ ইন্টারসেক্ট বি, মানে এ ইন্টারসেক্ট বি করার ফলে যে সেটটা হবে, যেই এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলা এ এরও অন্তর্ভুক্ত এবং বি এরও অন্তর্ভুক্ত। কিন্তু এই ইন্টারসেকশনের পরে এমন কিছু এলিমেন্ট থাকতে পারে যেগুলো এতে আছে কিন্তু বিতে নাই, আবার বিতে আছে কিন্তু এতে নাই, সেগুলো কিন্তু এই পুরোটার মধ্যে ইনক্লুডেড হবে না। তো এই ক্ষেত্রে যে রেজাল্টেন্ট সেটটা পাওয়া যাবে এটার ফলে, সেইটা কিন্তু এইটার মধ্যেও আছে।
তার মানে আমি যদি এই দুইটা ইউনিয়ন করে দেই, এই দুইটা ইউনিয়ন করলে আমি কিন্তু মেইনলি এই এ সেটটাই পাবো। যেমন দুইটা সেট যদি আমি কল্পনা করি, a = 1, 2 এবং b হচ্ছে 0, 1, 2, 3, এখানে a ইন্টারসেক্ট b কি হবে? শুধুমাত্র এই দুইটা এলিমেন্ট নিয়ে গঠিত যে সেট হবে সেটা। তো এইটার সাথে আমি কাকে ইউনিয়ন করব? এই জিনিসটাকে। এটার সাথে যদি আমি 1, 2কে ইউনিয়ন করি তাহলে কি আসে? আমার 1, 2ই আসে, মানে এটাই আসে। তো এই জিনিসটা হচ্ছে অ্যাবজর্পশন ল, এবং সেম জিনিস আমাদের সেকেন্ড লাইনের ক্ষেত্রে প্রমাণ করা যায়। তো নেক্সট যেই দুইটা জিনিস দেখব, খুবই সিম্পল দুটো জিনিস। এখানে কমপ্লিমেন্টেশন ল, এটা যদি আমি বলি, এর উপর যদি আমি ডাবল বার দিই তাহলে এটা এই চলে আসে, এবং কমপ্লিমেন্ট ল যেটা, মানে এ ইউনিয়ন